মহেশ অভিযোগ করেছে যে সিধুর মেয়ে এবং তার মা অন্যের জমির ধান চুরি করে বাড়িতে উৎসব করছে। সিধু, তোমার বিরুদ্ধে আনা এই গুরুতর অভিযোগ কি সত্য? মোড়ল বাবু, অভাব আমাদের নিত্য সঙ্গী হতে পারে, কিন্তু চুরির স্বভাব আমাদের নেই। আমরা কোনো অবস্থাতেই কারোর অধিকার হরণ করিনি। ঠাকুমা, তুমি কি কোনো সুঘ্রাণ পাচ্ছ? ঠিক যেন গুড় আর নতুন চালের পিঠার গন্ধ। হ্যাঁ রে দিদি ভাই, পাড়াপড়শি সবার ঘরে আজ ভাপা পিঠা তৈরির ধুম পড়েছে। ওই যে দেখ, মহেশের বাড়ির উঠোনে ধোয়া উঠছে, ওখানেই বোধ হয় পিঠা বানানো হচ্ছে। ঠাকুমা, আমারও ভাপা পিঠা খেতে খুব ইচ্ছে করছি। গরম গরম ভাপা পিঠা আর ভেতরে নলেন গুড়ের মিষ্টি রস। আহা, তুমি কি আজ পারবে আমাকে একটু পিঠা বানিয়ে দিতে? মা, রানী, ঠাকুমার সাথে এত কি গল্প হচ্ছে? পিঠা খাওয়ার কথা বলে হলো। হ্যাঁ রে সিধু, ছোট মানুষ তো, চারদিকের পিঠার সুবাতাসে মেয়েটার মন উতলা হয়ে উঠেছে। কিন্তু ঘরে তো এক দানা চালের গুঁড়োও নেই, এমনকি পিঠা বানানোর মাটির হাঁড়ি সেটাও আমাদের নেই। বাবা, আজ তুমি কাজে যাবার সময় বাজার থেকে কিছুটা চালের গুঁড়ো আর সামান্য গুড় নিয়ে আসবে। আমি অনেকদিন পিঠা খাইনি, সবাই খাচ্ছে, আমার দেখে খুব লোভ হচ্ছে বাবা। মারে, আমি অন্যের জমিতে কাজ করতে যাই, দিন শেষে যদি কিছু মজুরি পাই তবেই তো চাল কেনা সম্ভব হয়। কিন্তু পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়ো, গুড় আর হাঁড়ি প্রয়োজন, তা জোগাড় করার মতো সামর্থ্য যে আমার নেই রে মা। তোর বাবা ঠিকই বলেছে রে রানী, আমাদের এই অভাবের সংসারে পেট ভরে দুবেলা অন্নই তো জোটে না, সেখানে আবার পিঠা খাওয়া, সে তো আমাদের জন্যে বিলাসিতা রে। আমাদের ঘরে না আছে চাল, আর না আছে জ্বালানি দেবার পর্যাপ্ত কাঠ। তবে কি এবার শীতেও আমরা পিঠা খেতে পারবো না ঠাকুমা? পাড়ার ছোট ছোট ছেলে মেয়েরা কত আনন্দ করে পিঠা খাচ্ছি। হে সৃষ্টিকর্তা, একজন পিতার জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? নিজের সন্তানের একটি অতি সামান্য ইচ্ছাও আমি পূরণ করতে পারছি না। মা রানী, তুই মন খারাপ করিস না মা, আমি চেষ্টা করব যদি কোনোভাবে কিছু ব্যবস্থা করা যায়। বৃথা আশা দিস নে বাবা, নিয়তি আমাদের যা দিয়েছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তবে রানী, তুই যদি ধৈর্য ধরিস তবে হয়তো কোনো পথ বেরুবে। পরিশ্রম আর সততা থাকলে বিধাতা নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে চাইবেন। বাবা বাবা, পিঠা বানানোর চাল আর গুড় এনেছো? না রে মা, আজ টাকা পাইনি, আর পেলেও যা সামান্য টাকা দেবে তা দিয়ে তো ভাতের জোগাড়ই হয় না, পিঠা কিভাবে হবে রে মা? মা, নিজের ওপর আমার বড় ঘৃণা হচ্ছে যে বাবা তার সন্তানের একটি সামান্য আবদার পূরণ করতে পারে না। তার বেঁচে থাকার সার্থকতা কোথায়? এইভাবে ভেঙে পড়িস না বাবা, দারিদ্র তো আমাদের কপালের লিখন, এতে তোর দোষ কোথায়? তুই তো হাড় ভাঙা খাটুনি করছিস। না মা, আজ রানীর মুখের দিকে তাকাতে আমার লজ্জা হচ্ছে। আমি এতটাই নিঃস্ব যে পিঠা বানানোর চাল গুড়
একটা নতুন মাটির হাঁড়ি কেনার সামর্থ্য আমার নেই। অভাব মানুষের পরীক্ষা নেয় সিধু, কিন্তু মনে রাখিস, অভাব আছে বলেই আমাদের হৃদয়ে মমতা আছে। রানী ছোট মানুষ, আজও পিঠা চেয়েছে, ভাগ্যে থাকলে পাবে। কাল দেখি আমি আর রানী মাঠে গিয়ে ধান কুড়াবো। যদি কিছু ধান পাই সেটা দিয়েই পিঠার ব্যবস্থা করা যাবে। কিন্তু মা, এই হাড় কাঁপানো শীতে তুমি আর এইটুকু মেয়ে মাঠে যাবে, গ্রামের লোকে কি বলবে? লোকে কি বলবে তা ভেবে বসে থাকলে আমাদের তো আর পেট চলবে না রে বাবা। পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক আছে মা, তোমার যা ভালো মনে হয় করো। আমরা সবাই এক হয়ে থাকলে নিশ্চয়ই একদিন বিধাতা ভালো দিন দেখাবেন। ঠাকুমা, কুয়াশার জন্য মাটিতে তো ভালো করে দেখাই যাচ্ছে না। আমার আঙুলগুলো কেমন অবশ হয়ে আসছে। একটু ধৈর্য ধর রে দিদি ভাই, সূর্যটা একটু উকি দিলেই কুয়াশা কেটে যাবে। তুই তখন ঘরগুলো একটু সরিয়ে দেখ। গৃহস্থেরা ধান নিয়ে যাবার সময় অনেক শীষ এখানে পড়ে গেছে, ওগুলোই কুড়িয়ে নে। ঠাকুমা দেখো, এখানে 3টি বড় ধানের শীষ পড়ে আছে। কি আনন্দ! এইভাবে পেলে তো অনেকগুলো ধান হয়ে যাবে। ওই তো ওইভাবেই খুঁজতে হয়। আমরা যখন ছোট ছিলাম তখন এইভাবেই ধান কুড়াতাম। সে ধান দিয়ে পিঠা বানিয়ে গায়ের ছেলে মেয়েরা একসাথে অনেক মজা করে খেতাম। আরে সিধুর মা না, এই কনকনে শীতে নাতনিকে নিয়ে মাঠে কি করছো বুড়িমা? কি আর করবো বাবা, ঘরে চাল নেই। নাতনিটা আমার পিঠে খেতে চেয়েছে। সিধু তো পরের জমি কাজ করে কুলিয়ে উঠতে পারে না, তাই ভাবলাম মাঠের পড়ে থাকা ধানগুলো যদি কুড়িয়ে নিতে পারি, মেয়েটার মুখে একটু পিঠা তুলে দিতে পারবো। কিন্তু বুড়িমা, সারা মাঠ ঘুরে 1 মুঠো 2 মুঠো করে ধান কুড়িয়ে কি আর পেট ভরবে নাকি? এর চেয়ে সিধুকে বলতেন কারো কাছে 2 চাল ধার করে নিয়ে আসতে। না বাবা, ধার করা ভালো নয়। শরীরের ঘাম ছড়িয়ে যেটুকু পাওয়া যায় সেইটুকুর মধ্যেই আসল সুখ। অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের শ্রমে ভাগ্যের অন্ন জোগানো অনেক বেশি সম্মানের। তোমাদের সাহস আর নিষ্ঠা দেখে আমি সত্যি অবাক হচ্ছি। আমরা কত মানুষ কত সুযোগ পেয়েও আলসেমি করি, আর তোমরা 1 মুঠো চালের জন্য এই শীতে যুদ্ধ করছো। আশীর্বাদ করো বাবা। মানুষ যদি পরিশ্রমকে ভয় না পায়, তবে বিধাতা নিশ্চয়ই তার কোনো পথ বের করে দেন। আয় রানী, বেলা বাড়ছে, আমাদের আরো কিছু ধান জোগাড় করতে হবে। ঠিক আছে বুড়িমা, সাবধানে থেকো কেমন? মা, এত ধান তোমরা কোথায় পেলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমরা দুজনে মিলে একদিনে এতগুলো ধান সংগ্রহ করেছো। দেখলি তো বাবা, আমি আর ঠাকুমা আজ কত পরিশ্রম করেছি। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খুঁজে খুঁজে এই ধানগুলো জোগাড় করেছি। আমার হাতগুলো দেখো কেমন লাল হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, আজ রানী একটুও বিশ্রাম নেয়নি। ওইটুকু শরীর নিয়েও যেভাবে ধানের শীষগুলো খুঁজে বের করেছে, মনে হচ্ছিল ও সত্যি যেন কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছে। সত্যিই মা, এগুলো তো শুধু ধান নয়, এগুলো তোমাদের শ্রম আর ভালোবাসার ফসল।
আমি সারাদিন মাঠে কাজ করার সময় শুধু ভাবছিলাম তোমরা বোধহয় এই শীতে কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাদের এই প্রাপ্তি দেখে আমার সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল। এখন আমাদের এই উপার্জনের সঠিক সৎ ব্যবহার করতে হবে সিধু। আমি সব হিসেব করে রেখেছি। বলো মা, তুমি কিভাবে কি করতে চাও? শোন, এখানে যা ধান আছে তা অর্ধেকটা আমি কাল ভোরেই ঠেকিতে কুটবো। সেই ধান ভেঙে আমরা চালের গুঁড়ো তৈরি করব, আর বাকি অর্ধেক ধান তুই এখন বাজারে নিয়ে যা। হ্যাঁ বাবা, ঠাকুমা ঠিকই বলেছি। ওই ধান বিক্রি করে তুমি কি আজ একটা মাটির হাঁড়ি আর কিছু গুড় আনতে পারবে? অবশ্যই মা, অর্ধেক ধান বিক্রি করলে যা টাকা হবে তাতে একটা সুন্দর ভাপা পিঠার হাঁড়ি আর খানিকটা নলেন গুড় হয়ে যাবে গো। হাঁড়িটা যেন ভালো পোড়া মাটির হয় সিধু, যাতে আগুনের তাপে ফেটে না যায়। আর গুড়টা দেখে নিবি যেন তাতে কোনো ভেজাল না থাকে। রানীর অনেক দিনের শখ, ওর মনের মতো করে পিঠা বানাতে হবে তো। আমি তাহলে যাই মা, এখনই বাজারে যাই। তোমরা হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, আমি আসার সময় সব নিয়ে আসবো মা, সব নিয়ে আসবো। কি চাই সিধু? মাটির কি লাগবে বলুন? আমার একটি মাটির হাঁড়ি চাই, ওই যে যে হাঁড়িতে ভাপা পিঠা বানানো হয়, এমন একটি মজবুত হাঁড়ি দিন যা আগুনের তাপে সহজে ফাটবে না। এই যে এই হাঁড়িটা দেখুন, একদম পোড়া মাটির পাকা কাঠ। এই শীতের মৌসুমে ভাপা পিঠার জন্য এর চেয়ে ভালো হাঁড়ি আর পাবেন না। এর ঢাকনাটাও একদম নিখুঁত। ঠিক আছে, এটাই দিন তাহলে। এই গুড়টার রং দেখুন না, একদম সোনার মতো। এই গুড় দিয়ে পিঠা বানালে চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়বে। দাদা, আমাকে এই সামান্য অর্থে যতটুকু ভালো গুড় হয় ততটুকুই দিন। এই দিন, একদম খাঁটি খেজুরের গুড়। হ্যাঁ, একদম খাঁটি। মা, তুমি সাবধানে হাতে দেবে, একটু অসাবধান হলেই বড় চোট লেগে যেতে পারে। তুই চিন্তা করিস না বাবা, এই ঢেকির সাথে আমার আজন্মের পরিচয়। কত বছর এই হাড় ভাঙা শীতে আমি ধান ভেঙেছি, তার কোনো ইয়াত্তা নেই। আর তাছাড়া আমার দিদি ভাই সাথে আছে না। কিন্তু তুই কাজে যাবি না কেন বাবা? যাবো মা, তোমাদের আগে একটু সাহায্য করে নেই। ঢেকিতে পার দেওয়া তো অনেক কষ্ট, তোমরা পারবে না। ঠাকুমা দেখো, চালের গুঁড়ো গুঁড়ো একদম সাদা দেখাচ্ছি। আমি কি এগুলো একটু ছুঁয়ে দেখতে পারি? নিশ্চয়ই পারিস দিদি ভাই, তবে হাতটা পরিষ্কার করে নে। দেখ তো গুঁড়োগুলো মিহি হয়েছে কিনা। ভাপা পিঠার চালের গুঁড়ো যদি মিহি আর ঝরঝরে না হয় তবে পিঠা শক্ত হয়ে যাবে। সত্যি মা, রানীর এই আগ্রহ দেখেই আমার অর্ধেক কষ্ট দূর হয়ে যায়। রানী, মারে, পিঠার সব সরঞ্জাম গুছিয়ে রেখেছিস তো? সেই নতুন মাটির হাঁড়িটা কোথায় রে? আমি সব তৈরি করে রেখেছি বাবা। নতুন মাটির হাঁড়িটা ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, আর গুড়গুলো ছোট ছোট চাকা চাকা করে থালায় সাজিয়ে রেখেছি। এখন শুধু তোমাদের এই চালের গুঁড়োর অপেক্ষা। বাবা, নাতনি তো আমার দেখছি একেবারে পাকা গিন্নি হয়ে গেছে। সিধু, আজকের এই পিঠা কেবল পিঠা নয়,
কারণ এর প্রতিটি দানার পেছনে আমাদের ঘাম মিশে আছে। ঠিক বলেছ মা, পরিশ্রমের অন্ন সব থেকে বেশি সুস্বাদু হয়। ঠাকুমা, চালের গুঁড়ো কি এবার আমি চাল নিতে ছেঁকে নেব? হ্যাঁ রে দিদি ভাই, এবার তুই চালনিটা নিয়ে বস। সিধু, তুই আর কিছুক্ষণ পার দে, তারপরই কাজ শেষ। রানী, তুই চালের গুঁড়ো গুঁড়ো নিয়ে তাতে সামান্য নুন আর জল ছিটিয়ে মাখিয়ে রাখিস। ভাপা পিঠা তৈরির আগে এই মাখানোটা খুব জরুরি। মা, আজকের দিনটা আমাদের অভাবের সংসারে যেন উৎসবের দিন। মা, তুমি এবার উঠে হাত ধুয়ে নাও, আমি বাকিটুকু গুছিয়ে দিচ্ছি। বাবা, এবার নতুন হাঁড়িতে গরম গরম ভাপা পিঠা বানানো হবে। ভাবতেই আমার খুব খুশি লাগছে। হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই আর তোর ঠাকুমা দুজনে পরিশ্রম করেছিস বলেই আজ আমরা পিঠার স্বাদ পাবো রে। এত কষ্ট আর পরিশ্রম শুধুমাত্র আমার দিদি ভাইয়ের জন্যে। সে কবে থেকে পিঠে খাওয়ার বায়না করছে। ওর মুখে একটু পিঠা তুলে দিতে পারলেই আমার সব কষ্ট সার্থক। এই যে হারু ভাই, সনাতন কাকা, আপনারা কিছু খেয়াল করেছেন? ওই যে সিধুর বাড়ি থেকে যে পিঠার গন্ধ আসছে, ওসব চাল কোত্থেকে এলো বলতে পারেন? কেন মহেশ, শুনলাম সিধুর মা আর মেয়ে নাকি মাঠ থেকে ধান কুড়িয়েছে, সেই ধান ভেনেই নাকি পিঠা হচ্ছে। অভাবের সংসার, একটু আনন্দ করছে, তাতে দোষ কি? ধান কুড়িয়েছে? আরে ভাই, আপনারা কি এতই বোকা? মাঠ থেকে কতটুকু ধান করানো যায়? কয়েক মুঠো বড় জোর। অথচ ওদের বাড়িতে নাকি সারাদিন ঢেকির শব্দ শোনা গেছে। আমি নিশ্চিত ওরা কুড়ানোর নাম করে অন্যের জমির কাটা ধানের বোঝা থেকে চুরি করেছে। চুরি? না 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 না, সিধুর পরিবার তেমন নয়। লোকটা গরিব হইতে পারে, কিন্তু শোন না, আমরা তো অগর চিনি, ওরা তেমন মানুষ না। মানুষ অভাবে পড়লে স্বভাব নষ্ট হতে সময় লাগে না। সিধুর তো নুন আনতে পান্তা ফুরায়, সে আবার বাজারে গিয়ে নতুন হাড়ি, আবার কত কি নলেন গুঁড়ো কিনেছে। এই টাকা সে পেল কোথায়? নির্ঘাত রাতের অন্ধকারে আমাদের মতো বাড়ির গোলার ধান বা মাঠের ধান সরিয়েছে। আজ যদি ওদের ছেড়ে দেন, কাল আপনার আমার সবার ঘরে শীত কাটবে। ওই তো চোর ওই দিক দিয়েই যাচ্ছে। এই যে সিধু, বলি, এত ঘটা করে পিঠা উৎসব হচ্ছে? হ্যাঁ, চালগুলো কি তোর বাপের জমি থেকে ফলিয়েছিস নাকি নাকি কারোর মাঠে সাবার করে নিয়েছিস? মহেশ দা, এ কি কথা বলছেন আপনি? আমার মা আর মেয়ে সারাদিন হাড় ভাঙা শীতে মাঠের ওপরে থাকা উচ্ছিষ্ট ধান কুড়িয়েছে। আমি নিজে পরের জমিতে ঘাম ঝরাই, চুরি করার কথা ভাবতেও আমার গায়ে কাঁটা দেয়। দেখলেন তো কেমন সাধু সাচ্ছে? পরে থাকা ধান কুড়িয়ে নাকি এ গুড় হাড়ি কেনা এ সম্ভব হয়? তোরা আসলে চোর। হারু ভাই, আপনি বলুন না, যদি এভাবে মাঠ থেকে ধান কুড়াতে শুরু করে, তবে গৃহস্থের ঘরে কি আর ফসল উঠবে? এটা রীতিমতো ডাকাতি। মহেশ তো ঠিকই বলছে, উচ্ছিষ্ট হোক আর যাই হোক, জমি তো গৃহস্থের। কাল সকালে আমি মোড়ল মশাইয়ের কাছে যাব। এই অপরাধের বিচার হওয়া দরকার, যাতে আর কেউ অন্যের সম্পত্তিতে হাত দেওয়ার সাহস না পায়। মহেশ দা, দয়া করে এমন মিথ্যা অপবাদ দেবেন না। আমার বৃদ্ধ মা আর ছোট্ট মেয়েটার পরিশ্রমকে এভাবে অপমান করবেন না। তোর সাফাই শুনতে চাই না, কাল সালিশ বসবে। তৈরি থাকিস, তৈরি থাকিস।
মোড়ল মশাই, সাত সকালে আপনাকে বিরক্ত করতে এলাম, কিন্তু গ্রামের অবস্থা যা দাঁড়িয়েছে তাতে চুপ থাকার সম্ভব হলো না। হ্যাঁ মহেশ, কি হয়েছে বলো, এত উত্তেজিত কেন? বাবু, গ্রামের শৃঙ্খলায় বড়সড় ফাটল ধরেছে। আমরা যারা চাষবাস করে জীবন চালাই, আমাদের ফসলের নিরাপত্তা যদি না থাকে তবে আমরা বাঁচবো কি করে? ফসলের নিরাপত্তা মানে স্পষ্ট করে বলো তো, কার বিরুদ্ধে তোমার অভিযোগ? অভিযোগ সিধু আর তার পরিবারের বিরুদ্ধে। আপনি জানেন কিনা জানি না, সিধুর বৃদ্ধা মা আর ছোট মেয়ে দিনভর মাঠের পর মাঠ চষে বেড়াচ্ছে। তারা অন্যের জমি থেকে ধান কুড়িয়ে নিয়ে আসছে। কাল রাতে তো তাদের বাড়িতে রীতিমতো উৎসব হয়েছে, পিঠা বানানো হয়েছে সেই কুড়ানো ধান থেকেই। ধান কুড়ানো তো নতুন কিছু নয় মহেশ। ফসল কাটার পর জমিতে যা ঝরে পড়ে থাকে তা তো মূলত দরিদ্ররাই কুড়িয়ে নেয়। এতে চাষিদের কোনো ক্ষতি হওয়ার কথা নয়। ক্ষতি নেই বলছেন কি মোড়ল মশাই? আজ যদি তারা ঝরে পড়া ধান কুড়ানোর সুযোগ পায় তবে তারা কাল আস্ত ধানের বোঝা সরাতেও দ্বিধা করবে না। এতে ওদের লোভ বাড়ছে। সিধু গরিব মানুষ, সে অন্যের জমিতে কাজ করে কতই বা পায়, অথচ কাল সে বাজার থেকে নতুন মাটির হাঁড়ি আর নলেন গুড় কিনেছে। এই বাড়তি বিলাসিতার টাকা সে নিশ্চয় চুরি করে জোগাড় করেছে, নিশ্চয়ই চুরি করে জোগাড় করেছে। হ্যাঁ বড় মশাই, মহেশ ঠিকই বলেছে। এভাবে গ্রামের দরিদ্র মানুষগুলো যদি অন্যের সম্পত্তিতে অবাধ যাতায়াত শুরু করে তবে গৃহস্থের সর্বনাশ হবে। তোমাদের কথা আমি শুনলাম, কিন্তু মহেশ, তুমি কি সিধুকে বা তার মাকে সরাসরি ধান চুরি করতে দেখেছো, নাকি শুধু অনুমানের ভিত্তিতে এই অভিযোগ করছো? দেখার কি আছে মোড়ল মশাই? ওদের জীর্ণ ঘরে পিঠার ঘ্রাণ আর আনন্দের আওয়াজই তো সব বলে দিচ্ছে। একজন নিঃস্ব মানুষের ঘরে হঠাৎ এত আয়োজন কোত্থেকে আসে? আমি চাই এর একটা বিহিত হোক। বিহিত নিশ্চয় হবে, তবে একতরফা বিচারে আমি বিশ্বাসী নই। কাল সকালে বটতলায় সালিশ বসবে, সেখানে সিধু এবং তার পরিবারকে উপস্থিত থাকতে বলবে, কেমন? ঠিক আছে মোড়ল মশাই, আপনি ন্যায়পরায়ণ মানুষ। আমি জানি আপনি কোনো অন্যায় প্রশ্রয় দেবেন না। সিধুর মতো চোরদের গ্রামে জায়গা দেওয়া ঠিক হবে না, একদমই ঠিক হবে না। গ্রামবাসী, আজ আমরা এখানে একটি বিশেষ কারণে উপস্থিত হয়েছি। মহেশ অভিযোগ করেছে যে সিধুর মেয়ে এবং তার মা অন্যের জমির ধান চুরি করে বাড়িতে উৎসব করছে। সিধু, তোমার বিরুদ্ধে আনা এই গুরুতর অভিযোগ কি সত্য? মোড়ল বাবু, অভাব আমাদের নিত্য সঙ্গী হতে পারে, কিন্তু চুরির স্বভাব আমাদের নেই। আমরা কোনো অবস্থাতেই কারোর অধিকার হরণ করিনি। মিথ্যা বলছো কেন সিধু? গ্রামের মানুষ কি অন্ধ নাকি? তোমার বাড়িতে পিঠা খাওয়ার বিলাসিতা করার মতো অর্থ কোথায় পেলে? পরিষ্কার বোঝা যাচ্ছে মাঠের ধান তোমরা সাবার করেছো। মহেশ, উত্তেজিত হয়েও না। সিধুর মা, আপনি অনেক বয়োজ্যেষ্ঠ। আপনি বলুন তো, এই অভিযোগের উত্তরে আপনার কি বলার আছে? বাবু, আপনি আমাদের অভিভাবক। আমি জানি আপনি সঠিক বিচার করবেন। আমরা চুরি করিনি বাবু। মহেশ যাকে চুরি বলছে সেটা আমাদের শরীরের ঘাম আর শ্রমের ফসল। শ্রমের ফসল মানে? কার জমি থেকে ধান তুলেছো তোমরা, সেই কথা বলো। ধান কাটার পর আপনাদের মতো সচ্ছল কৃষকেরা যখন মাঠ থেকে বোঝা নিয়ে চলে যান, তখন ধুলোবালুর মধ্যে অনেক পুষ্ট ধানের শীষ পড়ে থাকে। আমি আর আমার নাতনি মিলে সে পরিত্যক্ত ধানগুলোই কুড়িয়েছি। আমরা কারো গোলার ধান বা আস্ত বোঝা স্পর্শ করিনি।
সেই কুড়োনো ধানের একাংশই আমি ঠেকিতে ফেনেই চালের গুঁড়ো করেছি, আর বাকিটা বিক্রি করে একটা মাটির হাঁড়ি কিনেছি। এটা কি অপরাধ মোড়ল বাবু? আপনি বিচার করুন। সবই শুনলাম মহেশ। বুড়িমা যা বলছেন তা যদি সত্য হয় তবে তাকে কোনোভাবেই চুরি বলা যায় না। পরিত্যক্ত ধান কুড়ানো এই দেশের বহু দারিদ্র মানুষের অধিকার। কিন্তু মোড়ল মশাই, ওরা তো দিনভর আমার জমির আশেপাশে ঘুরঘুর করছিল। ওদের ওপর বিশ্বাস রাখা কঠিন। কেউ তো ওদের ওপর নজর রাখেনি, এজন্য কেউ জানেও না। বাবু, এই দেখুন আমার হাতের তালু। এই কড়াগুলো একদিনে পড়েনি বাবু। এই বয়সে হাড় কাঁপানো শীতে ধুলোবালি মেখে ধান কুড়োনো, আর সেটা যে কত কষ্টের তা কেবল আমাদের মতো অভাবী মানুষেরাই বুঝবে। আমরা চাইলে তো রাতের অন্ধকারে কারোর জমির থেকে এক আঁটি ধান নিতেই পারতাম, কিন্তু আমরা তা করিনি। আমরা পরিশ্রমের অন্ন দিয়ে একটু শীতের পিঠা খেতে চেয়েছি। আমরা দরিদ্র হতে পারি, কিন্তু আমাদের আত্মা কুলসিত নয়। মহেশ, তোমার অভিযোগ কেবল ভিত্তিহীনই নয়, অত্যন্ত নিষ্ঠুর। সিধুর পরিবার যা করেছে তা প্রশংসার দাবি রাখে। তুমি কি নিজের ভুল বুঝতে পারছো? না মানে বাবু। কি গো মহেশ, এমন আমতামতা করছো কেন? গ্রামের লোকের সামনে সিধুর পরিবারকে তো ছোট করার জন্য নানা উস্কানি দিয়েছো। এখন চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো। গ্রামবাসী সত্য দিনের আলোর মতো পরিষ্কার। সিধুর পরিবার কোনো অপরাধ করেনি, বরং তারা এই হাড় কাঁপানো শীতে কঠোর পরিশ্রম করে নিজেদের আনন্দের অন্ন জোগাড় করেছে। মহেশ, তুমি প্রতিবেশী হিসেবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছ। মোড়ল মশাই, আমি ভেবেছিলাম। তুমি কি ভেবেছিলে তা আমরা বুঝতে পারছি। তোমার মনে ঈর্ষা জন্মেছিল। সিধুর মতো একজন নিঃস্ব মানুষের ঘরে আনন্দের হাসি তুমি সহ্য করতে পারোনি। মনে রাখবে মহেশ, অন্যের উন্নতি দেখে যার মন জ্বলে ওঠে সে কখনোই সুখী হতে পারে না। তোমার উচিত ছিল এই গরিব প্রতিবেশীটির খোঁজ নেওয়া, তাদের অভাবের সময় এক মুঠো অন্ন দিয়ে সাহায্য করা। তা না করে তুমি তাদের ওপর চুরির অপবাদ দিয়েছ। ঠিক বলেছেন মোড়ল মশাই। আমরা মহেশের কথায় প্ররোচিত হয়ে সিধুর পরিবারকে সন্দেহ করেছি। এটা আমাদেরও ভুল হয়েছে। সিধুর মা আর ছোট্ট মায়াটার এই পরিশ্রম আমাগুর লিগে বড় শিক্ষা। পরিশ্রম করে কিছু পাওয়ার মধ্যে যে গৌরব আছে তা আমরা ভুলেই গেছিলাম। সিধু, বুড়িমা, তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারিনি, আমরা ভুল বুঝেছিলাম মহেশের কথা শুনে। মহেশ, আজ তুমি অন্যকে অপমান করতে গিয়ে নিজের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। এটাই প্রকৃতির নিয়ম। যে অন্যের পথে কাঁটা বিছায় তাকে সেই কাঁটার আঘাত সইতে হয়। আজ তুমি কেবল গ্রামবাসীর কাছেই নয়, নিজের বিবেকের কাছেও অপরাধী। আমাকে ক্ষমা করুন মোড়ল মশাই, আমি ভুল করেছি আমি। ক্ষমা আমার কাছে যে লাভ নেই মহেশ। ক্ষমা চাও সিধুর মার কাছে, যার বৃদ্ধ বয়সের সততাকে তুমি প্রশ্নবিদ্ধ করেছ। আর গ্রামবাসী সবাই মনে রাখবে, দরিদ্র প্রতিবেশীকে সাহায্য করা আমাদের নৈতিক ধর্ম। হিংসা নয়, বরং ভালোবাসা আর সহমর্মিতা দিয়েই গ্রামকে সুন্দর রাখা সম্ভব। সিধু ভাই, আমি সত্যিই বড় অন্যায় করে ফেলেছি। তোমার মার মেয়ের শ্রমকে আমি অসম্মান করেছি। আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। মোড়ল মশাই, আমরা কারোর ওপর কোনো ক্ষোভ রাখিনি। আমাদের কেবল একটাই চাওয়া, আমরা যেন পরিশ্রম করে বেঁচে থাকতে পারি। আজকের সালিশ এখানেই সমাপ্ত।
সিধু, তোমার পরিবার কেবল জয়ী হয়নি, তোমরা আমাদের সকলের চোখ খুলে দিয়েছ। তোমাদের এই পরিশ্রম আর সততা এই গ্রামের অহংকার। বাবা, আমরা মাঠে ধান কুড়োলে কেউ কিছু বলবি না তো বাবা? না রে মা, তুই মাঠে গিয়ে ইচ্ছা মতো ধান কুড়াবি, কেউ কিছু বলবে না। আজ বুঝলাম অন্যকে অপমান করতে গেলে নিজেকেই অপমানিত হতে হয়। প্রকৃত মনুষ্যত্ব হলো প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো এবং পরিশ্রমী মানুষকে সম্মান জানানো। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।